অব্দি আসা হয়নি। প্রত্যন্ত গ্রামে শ্রীবড়া না গ্রামটার কোলাঘাটে নেমে যেতে হয়, অনেকটাই যেতে হয়। জিনিস না আমাকে খুব মানে বলতে পারো ভয়েও ঠিক না, মানে খুব বিচলিত করতো একটা টাইম। আমি মাকে নিয়ে খুব স্বপ্ন দেখতাম, অ্যাকচুয়ালি মানে গেটিং ইমোশনাল। নমস্কার। নমস্কার। প্রতি রবিবারের মতো এই রবিবারও আমরা চলে এসেছি আনকার আড্ডার টিম, অর্থাৎ সহেলিয়া রনিতা। কেমন আছেন আপনারা? আশা করবো ভালো আছেন নিশ্চয়ই। আর আমাদের ভিডিও দেখে ভালো তো থাকার কথাই, তাই না? ভালো থাকবেন। মজা পাচ্ছেন তো ভিডিও দেখে? একদম তাই। আচ্ছা, আমাদের মাঝে আজকে আবার পেয়ে গেছি আমাদের নতুন অতিথি। আমাদের সাথে আছে অর্পিতা দি, অর্পিতা ভৌমিক। তো আমাদের আগের এপিসোড দেখে বুঝতেই পারছেন যে এখন আমরা খুব বেশি আর একা আসি না, আমাদের সাথে অতিথিরাও আসে আমাদের সাথে আড্ডা দিতে খোলা আকাশের নিচে। এবার যে কথাগুলো প্রত্যেকবারই বলি সেগুলো আরেকবার রিপিট করে দিই। আমাদের সাথে আপনারাও চাইলে আসতে পারে। আমাদের এই ভিডিওর নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে সেখানে একটা হোয়াটসঅ্যাপ করুন, আর আমরাই আপনাদের সাথে যোগাযোগ করে নেব। তখন আপনারাও ফোনের ওপাশে না থেকে ফোনের এপাশে আমাদের সাথে বসে আড্ডা দেবেন। এছাড়াও ভিডিওটা কি করতে হবে? শেয়ার, সাবস্ক্রাইব, লাইক। হ্যাঁ, সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আপনাদের আমাদের এপিসোড দেখে যা বলার, ভালো মন্দ যেটাই লাগুক সেটাই কমেন্ট করে জানাবেন। ওই যে বললাম, খারাপটা আমরা ইন্সপিরেশন হিসাবে নেব আর ভালোটা আমরা প্রণম্য হিসাবে নেব। তাহলে আর কথা না বলে আমরা আজকের এপিসোডটা শুরু করে দিচ্ছি। আমাদের অতিথি অতিথি বন্ধু। হ্যাঁ, শিল্পী সবার মধ্যে কিছু না কিছু একদম। হ্যাঁ, শিল্পী সত্তা সবার মধ্যেই বিরাজমান। সব সাধারণের মধ্যে কিছু অসাধারণতা আছে। এবার আর কথা না বাড়িয়ে এবারে আমরা শুরু করে দিচ্ছি আমাদের আনকাট আড্ডার আরেকটি পর্ব। অর্পিতা, কেমন আছো বলো? আছি, খুবই ভালো আছি। এবং মানে আজকে আমি ভীষণ হ্যাপি, সবচেয়ে আগে একটা বিশেষ কারণে, কেননা আমি কলকাতাতে অনেক বছর থাকি, কিন্তু এখানে আজ অব্দি আসা হয়নি। সো তোমাদের জন্য যে এখানে আমি এলাম, মানে আমি ভীষণ জায়গাটাতে এসেও ভীষণ হ্যাপি। তো সেটার জন্য মানে থ্যাংক ইউ টু বোথ অফ ইউ। মানে এই বাহানায় যে আমার এখানে আসা হলো, আদারওয়াইজ কোনোদিন কোনো পারপাসে আসা হয়নি। দিদি, তুমি তোমার সম্পর্কে কিছু বলো। তুমি কোথায় থাকো, কি করো? আমি থাকি বেলঘরিয়াতে। তো আমি অ্যাকচুয়ালি আমার জন্ম হচ্ছে মেদিনীপুরে একটা খুব প্রত্যন্ত গ্রামে, শ্রীবড়া না গ্রামটার কোলাঘাটে নেমে যেতে হয়, অনেকটাই যেতে হয়। তো কলকাতাতে আমরা আমাদের ফ্যামিলি আসি আমরা 93-তে ডিসেম্বরে। তো ক্লাস 4 থেকে আমি কলকাতাতে পড়াশোনা করেছি, এবং ক্লাস 12 অব্দি আমি কলকাতাতেই, মানে উল্টোডাঙাতে আমরা এসেছিলাম বাবার অফিসিয়াল মানে চাকরি সূত্রে, বাবা কোয়ার্টার পেয়েছিলেন তো সেখানে। তো তারপরে আমি আমার গ্রাজুয়েশন আবার করি মেদিনীপুর টাউনে গিয়ে করি, বিকজ আমার বাবার ওই সময়টা না রিটায়ারমেন্টের ব্যাপার ছিল। তো আমরা কোলাঘাটে আবার ফিরে যাব সেরকম একটা মানে প্ল্যান ছিল ফ্যামিলির। তো ইন দ্য মিন টাইম কলকাতাতে আমি ভর্তি হলে একটা পড়াশোনার মানে সুবিধা অসুবিধা কি হতে পারে না পারে, তো আমি মেদিনীপুরে হস্টেলে গিয়ে গ্রাজুয়েশন করি। সেই সূত্রে আমি ওখানে এনসিসি ট্রেনিংও নিই আর কি। তো ওটা খুব আমার কাছে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, মানে এনসিসিটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো তারপরে আমি আবার কলকাতাতে আমরা মানে আমার বাবার আফটার রিটায়ারমেন্ট বাড়ি কেনেন, তো আমরা কলকাতাতেই অ্যাকচুয়ালি সেটেল করি। তো গ্রাজুয়েশনের পর আমি আবার ফিরে আসি কলকাতাতে। দেন 2010-এ আমার বিয়ে হয়। তো এখন আমার শ্বশুর বাড়ি বেলঘরিয়ায়। সেই থেকে 2010 থেকে আমি বেলঘরিয়াতেই আছি। তারপর মানে আমার ছেলে এখন ক্লাস 9-এ উঠবে আর কি। তো সেই ভালো টেবিল টেনিস খেলে। হ্যাঁ, ও মানে প্রফেশনালি টেবিল টেনিস খেলে। তো ওর একটা খুব মানে বিজি শিডিউল আছে, পড়াশোনা টেবিল টেনিস এই দুটোকে ম্যানেজ করতে গিয়ে। তো সেইটা আমি সামহাও মানে আমার এখন কাজ বলতে গেলে বেসিক্যালি ওটাই, মানে ওর রুটিনটাকে, হ্যাঁ ওর রুটিনটা যাতে ঠিকঠাক টাইমলি মেনটেন হয়। আনটিল ভেরি রিসেন্টলি মানে ও এখন বড় হয়েছে, তো এখন অনেকটাই ও নিজেরটা নিজে সামলাতে অনেকটাই মানে ওর পক্ষে পসিবল হচ্ছে। তো সেই কারণে আমি একটু এবার নিজেকে নিজের জগৎ বা নিজের মি টাইম যেটা বলো, তো সেটাতে এবার আমি একটু নিজেকে মানে আর কি করছি, ইনভলভ করছি। আচ্ছা, তোমার এবার একটু অন্যদিকে যাই, যে তোমার জীবনে এমন কোনো ভৌতিক ঘটনা আছে? তুমি তো নানা জায়গায় ঘোরো, তো কোনো রকম ভৌতিক কোনো ঘটনা আছে যেটা মানে ভীষণ ভয় পাইয়েছে বা মজা দিয়েছে, এরকম কিছু? ভৌতিক কিনা জানি না, তবে একটা জিনিস না আমাকে খুব মানে বলতে পারো ভয়েও ঠিক না, মানে খুব বিচলিত করতো একটা টাইম অবধি। সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি মানে
আমার মাকে আমরা খুব মানে কি বলবো, মানে খুব সাডেনলি একটা, মানে উনি মানে যথেষ্ট সুস্থ ছিলেন, বাট একটা মানে মানে ওনার ডেথটা খুব, ইট ওয়াজ আ ভেরি সাডেন ডেথ অ্যান্ড ভেরি শকিং টু আস। আর আমি তখন জাস্ট এইচএস দিয়েছি আর কি, বুঝতেই পারছো, মানে আমি খুব যে বড় তাও নই। তো আমার একটা টাইম অবধি মানে আমি মাকে নিয়ে খুব স্বপ্ন দেখতাম। কিরকম স্বপ্ন দেখতাম, এই যে বললাম না আমি শ্রীবরাতে আমার জন্ম, তো ওই যে আমাদের দেশের বাড়ি বলতে যেটা ছিল, সেই বাড়িতে আমি আমি স্বপ্নেতে প্রত্যেকবার মানে একটা জিনিস ভীষণ মানে কমন থাকতো, সেটা হচ্ছে আমি ছোটবেলাতে ঘুম মানে একটা বেসিক মানে প্রত্যেকটা স্বপ্নেরই একটা বেসিক ইয়ে ছিল যে আমি ঘুম থেকে উঠেছি, আইদার সকাল বা বিকেল, ঘুম থেকে উঠে আমি মাকে খুঁজছি। এবং এক একটা স্বপ্নতে আমি দেখতাম মা হয়তো রান্নাঘরে কাজ করছে, মানে এবং ওই বাড়িটাতেই, মানে ওই বাড়িটাতে ঘুম থেকে উঠলেই আমি ঠিক ঘরটা থেকে বেরিয়ে একটা, আমাদের আগেকার গ্রামের যে এরকম বাড়ি হয়, একটা লম্বা দালান, তো দালানে বেরিয়ে আমাদের একটা বিশাল বড় এরকম খিরিস গাছ ছিল। আমি এই ইয়েগুলো সিনগুলো খুব দেখতাম, ভীষণ কমন। মানে কোনোদিন হয়তো দেখতাম রান্নাঘরে কাজ করছে, বা কোনোদিন হয়তো দেখতাম পুকুর ঘাটে গিয়ে মা কাজ করছে। তো এই জিনিসটা না মানে একটা টাইম অব্দি, এবং আমি প্রায় কয়েক মাস পর পরই দেখতাম। তো সেটা সামহাও মানে আমার ফিল হয়েছিল যে মাকে তো আমরা মানে খুব মানে হঠাৎ হারিয়েছি, এবং আমি যে বয়সে হারিয়েছি মানে তারপর আমার মানে কি বলবো, মানে ওই জায়গাটা আমার খুব, আমার কাছে খুব একটা সেনসিটিভ। মেয়ের যে সময় মাকে সব থেকে বেশি দরকার, এক্স্যাক্টলি, মানে আমার কাছে ব্যাপারটা খুব সেনসিটিভ। মানে ওই সময় আমার মা বেঁচে থাকলে মানে আমি, আমার লাইফটা হয়তো অন্যরকম হতো। তো এবার তারপরে আমি এইটা যখন মানে বেশ কয়েকবার, এরকম প্রায় 7-8 বার হয়ে যাওয়ার পর যখন আমি আমার বাবাকে জানাই যে বাবা জানো তো আমি এরকম এই ব্যাপার, তো আমি ঠিক করেছি আমি ওই বাড়িটায়, মানে বাড়িটা পরবর্তীকালে আমার বাবা মানে বিক্রি করে দিয়েছেন আর কি অন্য একজনকে। তো বাবাকে বলেছিলাম যে বাবা ওই বাড়িটা কি এখন ওইভাবেই আছে জানো? তো বাবা বললো কেন, কি হয়েছে? ওটা না আমি এরকম বারবার মাকে স্বপ্ন দেখি ওই বাড়িটায়, আমি ওই বাড়িটা একবার যাবো। তো এবার আমি খুব ছোটবেলায় মানে চলে এসেছি, তারপরে অনেকবার গেছি মায়ের সঙ্গে, কিন্তু একটা হয় না যে রাস্তাটা বলো বা মানে এখন তো অনেক চেঞ্জ হয়ে যায় না বছরে বছরে, ধরো সবকিছু কিভাবে যাব, কি রুট বা কি ইয়ে, তো সেটা একটা অ্যারেঞ্জমেন্ট করে ওই বাড়িটায় আবার গেলাম। এবং যে ফ্যামিলিটা এখন আছেন ওনারা মানে সত্যি এত ভালো এবং কোঅপারেট করেছিলেন। আমি ওনাদেরকে এই বিষয়টা জানাইও নি যে কেন এসেছি, আমি শুধু বলেছিলাম আমার ছোটবেলাকার অনেক স্মৃতি আছে এই বাড়িতে, আমি মানে এখানে এসেছিলাম মামার বাড়িতে, তো আমি সেই জন্য বাড়িটা একবার দেখতে এসেছি। আমার হাজবেন্ড, আমার ছেলেও ছিল সঙ্গে, তো ওনাদেরও দেখাতে এনেছি, এই মানে এই এক্সকিউজ দিয়ে আমি ওনাদের বলি। তো ওনারা হ্যাঁ হ্যাঁ দেখুন না আপনাদেরই তো বাড়ি ছিল। তো ওনারা পুরো বাড়িটা আমাকে ঘুরে দেখতে দিয়েছেন, এবং মানে ওই বাড়িটা থেকে আবার ঘুরে আসার পর মানে ওইখানে আমি অন্তত কিছু না হলেও মানে প্রায় 1 ঘন্টা আমি ওই বাড়িটায় কাটিয়েছি। মানে বাড়ির উঠোনটায়, বাড়িটার একতলার দালানে, বাড়ির দোতলার দালানে, ওই বাড়িটার ছাদে এখন আর ওঠা যায় না। তো আমি ছোটবেলায় খুব একটা ওই বাড়ির ছাদে উঠিও নি। তো আদারওয়াইজ যে যে রুমে বা দালানে আমার যে যে স্মৃতিগুলো ছিল, পুকুর ঘাটটা, তো সেই সমস্ত মানে আমি কাইন্ড অফ মানে এক্সপিরিয়েন্স করে আসার পর থেকে আমি আর একদিন আমার মাকে নিয়ে স্বপ্ন দেখি। এটাও আমার কাছে খুব অবাক। মানে এই নয় যে আমি মাকে নিয়ে দেখছি না বলে, বিকজ আই অলওয়েজ মানে ফিল হার ইনসাইড মি, কি শি ইজ অলওয়েজ উইথ মি। কিন্তু মানে এটা আমার কাছে খুব মানে আজব ব্যাপার। মানে এটা ভয়ের ঠিক নয়, বাট এটা একটা আমাকে খুব ওই সময় খুব মানে আমাকে ইমোশনালি আমাকে খুব মানে এটা মানে নাড়াও দিত। আবার বাড়িটা থেকে ঘুরে আসার পর আমি একদিন আমার মাকে নিয়ে স্বপ্ন দেখি, মানে কোথাও গিয়ে হয়তো মা চাইতো যে তুমি যাও একবার ওই মানে বাড়িতে। এক্স্যাক্টলি আমি ওটাই ফিল করি যে মা হয়তো চেয়েছিল যে যা তুই ওই বাড়িটা একবার ঘুরে আয়। কারণ উনারও বিয়ের পরে ওই বাড়িতে যাওয়া, মানে মা ওই বাড়িতে অনেক সংসার বছর কাটিয়েছে, এবং কাটানো ওখানে। মানে মা আমাকে নিয়ে একা একা, মানে মা আমরা কলকাতা আসার পর মা বাড়িটাকে এত মিস করতো। এবং ওখানে আমাদের যে একটা গ্রামের যেটা হয়, একটা গ্রামের ধরো মানে ঠাকুর দালানে দুর্গাপুজো হয়, গোটা মানে পাড়া তখন এক জড়ো হয়, মা প্রত্যেক বছর দুর্গাপুজোয় আর কেউ না যাক আমাকে নিয়ে ঠিক চলে যেত। আর আমি তখন অনেকটাই ছোট, মানে আমি মায়ের সঙ্গে অনেকবার গেছি ওই বাড়িতে। শেষবারও মানে বাবা যখন মানে বিক্রি করলেন বাড়িটা, তার আগেও একবার মা বলেছিল আমি বাড়িটা একবার গিয়ে 2-3 দিন থেকে আসবো, তখন আমি আমার মায়ের সঙ্গে গেছিলাম, আমার মনে আছে। তো somehow আমার মনে হচ্ছে আমার মাই চেয়েছিল আর কি যে যা তুই বাড়িটা একবার ঘুরে। আরো একটা না খুব মানে কি বলবো, এটা আমার কাছে খুব সারপ্রাইজিং ঘটনাটা। আমি যখন মাধ্যমিক দিই তার আগে আমার মা বলেছিল, যেটা হয় না মানে আমিও আমার ছেলেকে বলি যে তোর ভালো রেজাল্ট হলো তোকে এটা দেবো বা ওটা দেবো, তো মা আমাকে বলেছিল, প্রমিস করেছিল রীতিমতো যে একটা মুক্তোর আংটি বানিয়ে দেবে।
মাধ্যমিকে ভালো রেজাল্ট কর, বানিয়ে দেবো। আচ্ছা মাধ্যমিক তো হলো, এবার 11, 12, আচ্ছা দেবো দেবো দেবো, এই করে 11টা কেটে গেল, 12-এ যাই উঠলাম, আচ্ছা তুই এইচএসে ভালো রেজাল্ট কর, বানিয়ে দেবো। আচ্ছা দেবো। এবার এই করে করে এবার মানে আমার এইচএস এর পর মা হঠাৎ মারা যান আর কি। তো যাই হোক ওটার মা বানিয়ে দেয়নি, মানে দিতে পারেনি আর কি। তো আমার মায়ের ঠিক যেদিন ঘাট কাজ, তো তার আগে অবভিয়াসলি মানে সব রকম স্মৃতি মনে পড়ছে বাড়িতে। আমরা তখন তো বাবাকে আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম যে মা কিন্তু আমায় বলেছিল আমার মুক্তোর আংটি দেবে, মা কিন্তু দিয়ে যায়নি। মানে এখন অ্যাকচুয়ালি মানে গেটিং ইমোশনাল। মা কিন্তু বলেছিল মুক্তোর আংটি দেবে, মা দিয়ে যেতে পারলো না, তুমি কিন্তু আমায় বানিয়ে দিও। তো বাবা বলেছিল অবভিয়াসলি দেবো, এটার এমন কি ব্যাপার, ঠিক আছে দেবো। পরের দিন যখন বাগবাজারে আমরা মায়ের ঘাট কাজের জন্য চান করতে নামি, আমি ঠিক মানে সিঁড়ি দিয়ে উঠছি, তখন সিঁড়িতে মানে জাস্ট আমাদের ফ্যামিলি ছিল, আমি, আমার দাদা, আমার দিদি, আমার মাসিরা, বাবা। সিঁড়ি দিয়ে যখন উঠছি একটা রূপোয় বাঁধানো মুক্তোডাঙ্গা আমি কুড়িয়ে পেয়েছি। মানে আমি তার জাস্ট উঠছি, মানে যে সিঁড়িটার উপর জাস্ট মানে এরকম এইটুকু লেয়ার জল ছিল আর কি, একদম উপরে সিঁড়িটা, সেটাই পা রাখতে গিয়ে দেখি একটা মুক্তোর আংটি। এবং তখন আমি অ্যাকচুয়ালি মানে ধরো পুরো স্নান করে উঠছি, মানে অতটা পরিষ্কার দেখতেও পাচ্ছি না যে কি জিনিস এটা। তো আমি হাতে তুলে নিয়েছি, তুলে নিয়ে আমার তখন মানে সেই অতটা মানে আমি বুঝিও নি, মানে ওটা নিয়ে চিন্তা করার আমার তখন পরিস্থিতিও নয়। তো এবার দিদির হাতে দিয়ে দিয়েছি। বাড়ি আসার পর দিদি আমাকে হাতে যখন দিলে, এনে তুই এইটা কুড়িয়ে পেয়েছিলি, আমি না দেখে না অনেকক্ষণ। এবার এই কথাটা যখন আমার বাবার সঙ্গে তার আগের দিন হয়, অবভিয়াসলি আমার পুরো ফ্যামিলি তখন সামনে, দিদিও সামনে, তো আমাকে দিল আর কি জিনিসটা। তো আমি না সেটা অবভিয়াসলি ওই অবস্থাতেই আমি এখনো রেখেছি, কারণ ওটাকে আমার আর ইচ্ছা হয়নি যে আমি ওটাকে আবার সোনায় বাঁধাবো বা কিছু, মুক্তোটা কিছু, বিকজ দ্যাট ইজ ফর মি দ্যাট ইজ এ ব্লেসিং ফ্রম মাই মাদার। মানে অবভিয়াসলি ওটাকে ওখানে হারিয়েছেন বলেই ওটা ওখানে পড়েছিল। তার কাছে আমি সত্যি ক্ষমা চাইছি যে কিছু মনে করি, কেন ওনা কে হারিয়েছেন আমার পক্ষে এখন খোঁজ নেওয়া সম্ভব না, আর ওটা তাকে ফেরানো সম্ভব না। হ্যাঁ সেভাবে সম্ভব নয়। আদারওয়াইজ ইট ইজ এ ব্লেসিং ফ্রম মাই মাদার, আই ফিল লাইক। মানে এটাও আমাকে খুব ইয়ে করে যে ঠিক তার আগের দিনই কথা হয়েছে, পরের দিন আমি জাস্ট চান করে উঠছি, যে সিঁড়িটায় জাস্ট পা দেবো আর কি, মানে জলের যে মানে প্রথম সিঁড়িটা, সেটাই পা দিতে গিয়ে দেখি একটা মানে মুক্তোর। তো এটা তো অন্য মানে কিছু হতে পারতো, কোইন্সিডেন্ট এরকম ভাবে হ্যাঁ, মানে এটা তো ঘটে। অন্য কিছু হতে পারতো, মানে একটা 1 টাকার 2 টাকার কয়েনও হতে পারতো, একদম, অন্য কিছু হতে পারতো, একটা মুক্তোর আংটি কেন। তো ওই আর কি, এটা আমার কাছে খুব মানে কি বলবো, মানে এই ঘটনাটা ভীষণ ভাবে মনে নাড়া গেঁথে দেওয়ার- হ্যাঁ রয়েছে। মানে এক্সপ্লেন করাটা খুব মুশকিল আমার কাছে। না, কিছুটা ইমোশনাল হয়ে গেলাম সবাই। হ্যাঁ। এবার এই ইমোশনাল জায়গা থেকে আমরা একটু বেরোবো। হ্যাঁ আচ্ছা, তোমার এই এটা মানে ছোটবেলার হোক বা স্কুল লাইফ, কলেজ লাইফ, সব থেকে একটা মজার ঘটনা বলো তো। আচ্ছা মজার ঘটনা বলতে বলতে 1 কাপ চা হবে নাকি? চাটা আমাদের একদম। আমাদের আড্ডায় এসে যদি চা না খাওয়া হয় তাহলে কেমন আরে করে নিখা, হয়? চায়ের আড্ডাটা কি করে হলো? হ্যাঁ আমার আরে মনে হয় লাগবে না, এখানে এত আজকে সুন্দর সত্যি আজকে weather-টা এত weather-টা। সুন্দর, রোদটা উঠছে। আরে না, রোদটা আমি এসেছি, মানে চিন্তা করো, আমি এসেছি অবভিয়াসলি। প্রকৃতিও চাইছে যে এখানেই হোক সবটা। খুব মজার ঘটনা, মানে মনে করো আমি ভীষণ হেসেছি, ভীষণ হেসেছো। বা হয়তো আমাকে নিয়ে কিছু ঘটেছে যাতে মানুষজন হেসেছে, সেটাও হতে পারে। মানে আমরা চাই আমরাও একটু হাসবো, সাথে আপনারাও একটু হাসবেন। আমরা তো হাসলে হ্যাঁ 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 করে হাসতে থাকি, সাথে আপনারাও না হয় মন খুলেই হাসবেন। হ্যাঁ, হাসিটা মন খুলেই হাসিটা হোক মন না। খুলেই হোক, অত চাপা হাসির দরকার নেই। চাপা আবার হাসি তো সেই অন্য জায়গায় গিয়ে বিস্কুট। হাসতেই হয়। বিস্কুট, স্কুল লাইফ বা কলেজ লাইফে, চাটা খেয়ে দেখো ঠিক মনে পড়ে যাবে। হ্যাঁ মানে আমি ঠিক চিন্তা করছি যে একটা আছে আমার ভীষণ ছোটবেলাকার, ভীষণ এম্বারাসিং, সেটা আমি বলবো না, এবং আচ্ছা, এতটাই ছোটবেলার যে তখন আমি বুঝিনি, পরে যখন আমাকে বলা হয়েছে ঘটনাটা যে এরা কিরকম হয়েছিল, সেই তখন আমি বুঝেছি। মানে যে মোমেন্টে মানে আমি তখন অলমোস্ট মানে হামাগুড়ি দিয়ে বলবো না, মানে সম্ভবত আমি মানে 4 কি 5 বছর বয়স তখন মানে তাহলে আমার। তুমি তখন খুবই ছোট, সেটা খুবই ছোট, তুমি বললাম তো তোমার তখন বোঝার মতো নয়। যখন আমার সঙ্গে যে ঘটনা মানে ঘটনাটা যখন আমার সঙ্গে ঘটেছে আমি সেটার মানে ইয়ে বুঝিনি। খুব মজার। আচ্ছা আমি তোমাকে একটু হেল্প করি, যে তুমি তো এত ঘুরতে যাও, নানা জায়গায় ট্রেকিং করো, এই রিসেন্টলি তুমি নেপাল থেকেও ঘুরে নেপাল এসছো, গেছিলাম, হ্যাঁ। তো ভীষণ ভালো সেখানে experience। গিয়ে এবং ওটা আমি না চা। থ্যাংক ইউ সো মাচ, বিস্কুট আমি নাও। না প্রত্যেককে বলতে চাই, মানে যে হ্যাঁ। কোনো বয়সের যে কোনো মানে মানে যে কোনো বয়সের যে কোনো মানুষকে, যে ট্রেকিং বা হাইকিং, মানে আমি যেহেতু এনসিসি করেছি তো সেটার সঙ্গে আমি খুব রিলেট করতে পারি। মানে এই যে নিজের কমফর্ট জোন থেকে বেরোনোটা খুব দরকার।
মানে প্রপার একদম মানে ব্যাগ গুছিয়ে, ট্রলি ব্যাগ গুছিয়ে বেড়াতে যাব, সাইট সিং করব, একটা প্ল্যানফুলি একদম এখানে ওই দিন অমুক জায়গাতেই যাব, মানে ডে টু ডে একদম, হ্যাঁ মানে প্ল্যান করে যে অমুক দিন সকালে ওইখানে যাব, এইটা পড়বো, ওইভাবেটা তো অবভিয়াসলি দরকার, কিন্তু আদারওয়াইজ মানে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে নিজের বেরোনোটা খুব কনফিডেন্স বা নিজের পার্সোনালিটি ডেভেলপ করার জন্য ট্রেকিং, হাইকিং এই জাতীয় জিনিস, এখন এনসিসি দেখো আমি আমার কলেজ সূত্রে পেয়েছি তাই করেছি, এই বয়সে তো আমার পক্ষে আবার সম্ভব না আবার গিয়ে ক্যাম্প করা বা কিছু, আদারওয়াইজ মানে এইসব জিনিসগুলো মানে আমি ভীষণভাবে এনজয় করি, মানে জানি না কেন আমার পার্সোনালিটির সাথে হয়তো ওটা ম্যাচ করে বলে বা কিছু, আদারওয়াইজ মানে প্রত্যেকটা মানুষের একটা এক্সপেরিমেন্ট হিসেবে একবার অন্তত লাইফে কোনো একটা ট্রেকিং বা হাইকিং যাওয়া উচিত। এবার ট্রেকিং অনেক রকম হয়, মানে ধরো বয়স অনুযায়ী কারোর মানে অনেক রকম অনেকের সমস্যা থাকে, একটু বয়স হয়ে গেলে অনেকের হাঁটুর সমস্যা থাকে বা অনেক মানে বিভিন্ন যে এই ধরনের প্যারামিটার্স গুলো সেই অনুযায়ী কিন্তু না প্রচুর ক্যাটাগরিও আছে আলাদা ট্রেকিং এর, এটা আমি আগে জানতাম না, মানে এখন জেনেছি। তো যেমন ইভেন মানে মানে বিচে হেঁটে যাওয়ারও ট্রেকিং হয়, সেটাকে সম্ভবত কোস্টাল ট্রেকিং বলে, আচ্ছা মানে হয়তো এই অনেকে জিনিসটা জানা ছিল না, দেখো হ্যাঁ, অনেক কিছু জানতে হ্যাঁ পারি। কোস্টাল ট্রেকিং না আমি প্রথম মানে আমি ফার্স্ট টাইম মানে আমিও এই জিনিসটা আমি ফার্স্ট টাইম মানে- শুনলাম, ট্রেকিং মানে আমাদের কাছে পাহাড় পাহাড়ি, চড়া। আমরা পাহাড়ি ভাবি, কিন্তু পাহাড় চড়া। কোস্টাল ট্রেকিং হয় রীতিমতো, বিস্কুট মানে লাউ তুমি হ্যাঁ থ্যাংক ইউ, মানে রীতিমতো মানে আমরা যেটা ধরো দীঘা গিয়ে ওল্ড দীঘা থেকে মোহনা অব্দি যে হাঁটি সেটা তো আমরা ন্যাচারালি নর্মালি সবাই হাঁটি, সবাই হাঁটে। এবং ঠিক ওই রকমই মানে এর বিভিন্ন রুট হয়, বা যারা প্রপারলি ট্রেক করেন বা যাদের এক্সপিরিয়েন্স আছে বা যারা জানেন তাদের কাছেও চাইলে ইনফরমেশন পাওয়া যায় যে এক একটা রুটে না এক একটা তারপর স্টে করারও ব্যবস্থা থাকে, মানে এমন কিছু কঠিনও নয়, মানে সবচেয়ে সোজা হচ্ছে কোস্টাল ট্রেক। এবং সবচেয়ে আমার যেটা মানে আমি একটা মানে যখন ডকুমেন্টারি দেখেছিলাম দেখে আমি ফিল করেছি কোস্টাল ট্রেক করতে গিয়ে তোমার যেখানে ফিল হবে মানে ওগুলো হয় মানে একটু মানে ধরো অফবিট সুনসান কোস্টের উপর দিয়ে হয়, মানে বিচের উপর দিয়ে হয় জিনিসটা, তোমার যখন যেখানে মনে হলো তুমি জাস্ট ব্যাগটা নামালে সোজা গিয়ে সমুদ্রে স্নান করে নিলে, হ্যাঁ। এবং অবভিয়াসলি যারা ট্রেকিং করে জানেন তারা সবসময় শুকনো খাবার একটা ক্যারি করেনি, হ্যাঁ, কারণ কখন কোথায় কি পরিস্থিতিতে কি পাওয়া যায় না যায় সবসময় শুকনো খাবার ক্যারি করতে হয়। তো অবভিয়াসলি মানে তুমি হঠাৎ করে মনে হলো তুমি সকাল হোক দুপুর হোক বিকেল হোক তুমি গিয়ে সমুদ্রে একটু ব্রেকও নিলে, মানে কেন না বসে তো একটু ব্রেক নিতেই হয়, ট্রেকিং মানেই হচ্ছে স্লো রিদমে হাঁটো এবং বসে নিচের এনজয় করতে করতে যাও, বসো একটু মানে এরকমই টি ব্রেক নাও বা একটু মানে স্ন্যাক্স বা ফুড ব্রেক নাও। তো আমি ডকুমেন্টারিটা দেখার পরেই আমার পাশে যে অ্যাকচুয়ালি এবং কোইন্সিডেন্টলি অনসূয়া যে আমার মানে ট্রেক লিডার যার সাথে আমি যাই মেনলি, ও আমার পাশেই বসেছিল, আমি অনসূয়াকে বললাম এই অনসূয়া এরা মনে করলে ব্যাগটা জাস্ট নামালো, একটু এক্সট্রা মানে ড্রেসেস গুলো খুললো, জ্যাকেট বলো বা টুপি বলো বা সানগ্লাস বলো, এক্সট্রা জিনিসগুলো খুললো, সোজা গিয়ে সমুদ্রে গিয়ে স্নান করে নিল। তো অন্য সময় হেসে লুটোপুটি বলে অর্পিতা দিয়ে তোমাকে নিয়ে আমি কোনোদিন কোস্টাল ট্রেকে যাবো না, তারপর দেখা যাবে তুমি সমুদ্রেই বসে রয়েছো আর বলে আছো অনুষা আর 5 মিনিট আর 5 মিনিট। না কিন্তু এটা ভীষণ মানে যারা মানে মনে করছেন যে পাহাড়ে যে যাওয়ার কিছু সুবিধা অসুবিধা হ্যাঁ, আছে, কারণ তারা একটু এজেড হয়ে গেলেই তো মানে পাহাড়ে ট্রেক করতে যাওয়াটা অনেকেই একটু পেছপাই হবে। বাজারা সমুদ্র ভালোবাসেন, আমার হ্যাঁ, হাজবেন্ড হ্যাঁ। আমার ছেলে সমুদ্র বলতে পাগল, ওই আর যে। আমি যেরকম মানে সমুদ্র থেকে আমাকে যদি কেউ অপশন দেয় আমি সমুদ্র ছেড়ে পাহাড়ে যাব, আর ওদের আবার এই কথাটাও পাহাড় এখানেই হয়ে গেল। হ্যাঁ আবার ওদের আবার কি পাহাড় আর সমুদ্র যদি অপশন দেয় না সমুদ্রে যাব। মানে আমার ছেলে তুমি বিশ্বাস করবে না দীঘা বলো বা আমরা গোয়াও বেশ কয়েকবার গেছি, মানে ও না ও এখনো তো যতদিন মানে লাস্ট যেবার গেছি তখন অব্দি ছোট ছিল, মানে শাসনের মধ্যে ছিল, আমি ওকে খালি বলতাম যে ঠিক আছে আমরা স্নান তো বেশিক্ষণ করবো না একটু বিচে বসি এনজয় করি, ও ততক্ষণ গিয়ে না পা ডুবিয়ে না মানে জাস্ট দাঁড়িয়ে থাকতো আর একবার করে দেখতো মা যেন মা বাবা আমাকে একটু পারমিশন দাও আমি জলে নেমে যাই। অবভিয়াসলি ওকে তো আমরা একা নামতে অ্যালাউ করবো না, মানে আমার ছেলে ভীষণ পাগল সমুদ্র বলতে পাগল। তো আমি মানে ওটা দেখে এসে আমি ওটাই ডিসাইড করেছিলাম যে ফ্যামিলি ট্রেক যদি কখনো করি আমি কোস্টাল ট্রেকে যাবো, কেননা ওটা ওরা ভীষণ এনজয় করবে। কত কিছু মানে নানা রকম জানা মানুষের আছে। সাথে পরিচয় হয়ে কত কিছু জানা যায়, সাথে আপনারাও জানতে পারেন যে এরকম ব্যাপার, কারণ আমার সত্যি জানা ছিল না যে পাহাড় ছাড়াও যে অন্য কোথাও ট্রেকিং Trekking আছে, হয়, কারণ হয়। এটা বলতে কোনো লজ্জা নেই, যেটা জানি না সেটা জানি না, সেটা কারো কাছ থেকে জেনে দিতে তো কোনো লজ্জা নেই, একদমই নেই, আর শেখার জানার কোনো বয়স কোনো হয় না। বয়স নেই, একদম তাই। তাহলে জেনেই গেলাম আমরা এখানে ওর পাহাড় লাগে ভালো লাগে না সমুদ্র, কেন বলেই দিল পাহাড় ভালো লাগে। পাহাড় পাহাড়
আমার mountain একদমই girl। তাই। আচ্ছা, তোমার জীবনে এমন কোনো ঘটনা আছে যেটা থেকে তুমি বড় কোনো শিক্ষা পেয়েছো, বা মানে কোনো ধাক্কা, বা মানে তুমি অনেক কিছু শিখেছো ওই ঘটনাকে ঘিরে, তোমার লাইফ সম্পর্কে তোমার ধ্যান ধারণা চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু সেটা আমার ছেলেকে রিলেটেড, মানে ছেলের লাইফ রিলেটেড। আমার ছেলে যখন হয়েছিল, ওর 1 বছর বয়স, তখন আমি বিজনেস শুরু করেছিলাম। ঠিক আছে, তো এবার উম, সেটা আমার মানে ওটা মানে আমার বিজনেসটা ধরো নিজের ফ্লোতে চলছিল, ছেলেও আস্তে আস্তে বড় হচ্ছে। তারপর কয়েক বছর পর ওকে আমরা টেবিল টেনিসে দিলাম। এটা মানে ঘটনাটা এমনই হয়েছিল, আমি খুব ডিটেলে যাচ্ছি না, শুধু আমি একটা জিনিস বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমি আমার বিজনেস তখন ফুল ফ্লেজেড, মানে রীতিমতো মানে অফলাইন, দেন আমি মানে অনলাইনে সেটা কনভার্ট করলাম। মানে আমি রীতিমতো ওটা নিয়ে আমি খুবই বিজি। এবং ছেলেও ওর মানে তখন আস্তে আস্তে বড় হচ্ছে, তখন আমরা এতটাও মানে এই যে টুর্নামেন্ট বা প্রফেশনাল ব্যাপারটা বা এতটা ব্যাপারটা মানে তখন অতটা ভাবিনি, সিরিয়াস হইনি। কিন্তু মানে অ্যাকর্ডিং টু এভরিবডি যারা কিনা ওকে খেলতে দেখেছে, সবার বক্তব্য অনুযায়ী ও ভীষণ ট্যালেন্টেড। বাট ইয়েস, শুধু ট্যালেন্ট থাকলে তো হয় না, তার সঙ্গে মানে স্পোর্টস বা অ্যাথলিট হওয়ার জন্য যে 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 আর যে ক্রাইটেরিয়া গুলো দরকার পার্সোনালিটি ওয়াইজ, সেগুলো হি ওয়াজ ল্যাকিং। তো সেই অনুযায়ী ওর মানে একটা খুব বাজে মানে যেটা মানে আমাদের কি বলবো মানে স্পোর্টস এর জগতে যেটা ভীষণ ভাবে যে কোনো স্পোর্টস ফিল্ডে মানে পলিটিক্স জিনিসটা এতটাই মানে বাজে ভাবে মানে মানে যতটা না ভালো ব্যাপার আছে, তার থেকে বেশি আছে বাজে জিনিসটাই অ্যাফেক্টেড করে। হ্যাঁ হ্যাঁ, মানে একটা প্লেয়ারকে সাকসেস পেতে গেলে, মানে একটা প্লেয়ারকে যখন আমরা সাকসেস পেতে দেখছি, সে তার যখন নামটা ছড়াচ্ছে, তার অ্যাচিভমেন্ট গুলো হচ্ছে, তার আগে অব্দিও না প্রত্যেকটা প্লেয়ারকেই মোটামুটি কম বেশি প্রচন্ড পলিটিক্স এর মধ্যে দিয়ে যেতে হয়। তো সেটাই বেশি মানে আমার সামহাও আমি নিজেকে সান্ত্বনা দিই, মেবি হতে পারে এটা তো বছরের পর বছর হচ্ছে জিনিসটা, মেবি হতে পারে ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ওদের কনফিডেন্স বা জেদ, মানে একটা মানুষ যত ধাক্কা বেশি বেশি পায় বা আঘাত বেশি জেদ পায় তত বা বাড়বে। মানে বাধা বেশি পায়, তার তত জেদ বাড়ে। হ্যাঁ, যেমন বলে না যে একটা সুইমার কোনোদিন স্রোতের দিকে গেলে ভালো সুইমার হয় না, যে স্রোতের বিপরীতে যে একদম। সুইমিং করতে পারবে সেই মানে ভালো সুইমার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবে। তো আমি এখন নিজেকে সামহাও ওইভাবে করে নিয়েছি যে ঠিক আছে, মেবি this is required, but this is helping them, maybe not required but helping them to grow their মানে হ্যাঁ, লাইফে যদি স্মুথ জেদ। ভাবে যাওয়া যায় তাহলে কিন্তু সেই গ্রোথটা হ্যাঁ। সেইভাবে আসে না। তো একদমই তাই, যত মানে যেগুলো বাধা, খুব যত সহজে হ্যাঁ, অ্যাচিভ হয়ে যায় না, সেগুলো বেশি দিন সেগুলো টেকে না, টেকে না, আর সেগুলোর মূল্য কমে ভ্যালু যায়, একদম একদম। সেগুলোর সেই মূল্য কমে যায়। এরকম একদিন একটা ঘটনা হয়েছিল, মানে ওনার তখন আমার ছেলের যিনি কোচ ছিলেন, তিনি মানে সামহাও মুখ ফসকেই বলবো একটা কথা আমাকে খুব মানে বলেছিলেন, সেটাতে আমার লাইফটা ঘুরলো। মানে কি, মানে আমি তখন মানে এবং তার কয়েক মাসের মধ্যে আমি স্টেপ বাই স্টেপ যখনই দেখলাম যে না, উনি যে কথাটা বলেছেন সেই অনুযায়ী তো জিনিসটা কাজটা হচ্ছে, তাতে আমার ছেলের টেবিল টেনিসে যেটুকুও যাও বা মানে প্রসপেক্ট রয়েছে সেটাও ক্ষতি হবে। তো মানে এমন একটা সিচুয়েশন এবং টাইম এলো যে মানে আমি রীতিমতো ডিসিশন নিলাম, কনসিয়াস ডিসিশন নিয়ে আমি কাজটা করলাম। সেটা হচ্ছে আমার ব্যবসা পাতি সমস্ত কিছু আমি মানে বন্ধ করে আগে ছেলে, কেননা ওর এই বয়সটা, ওই বয়সটা বা ওই পরিস্থিতিটা মানে ওকে মানে টেবিল টেনিসে আরো বেশি ভাবে এনগেজ করা, বা ওর মানে এই যে আমি বললাম না যে আমি সারাদিন ওর রুটিনটা যাতে একদম মানে মানে মিনিট বাই মিনিট যাতে ফলো। তো তখন ওইটা আমার কাছে একটা টার্ন ছিল, যে আমি আমার মানে সমস্ত আমার এই সমস্ত কিছু বন্ধ করে, যে আমি যদি মনে করি পরে আমি আবার স্টার্ট করতে, যখন এমন যেমন এখন মানে আমি যদি মনে করি আমি আবার মানে নতুন করে বিজনেস আমার শুরু করতেই পারি, কেননা ও অনেকটাই এখন বড় হয়েছে, ম্যাচিওর্ড, নিজের ইয়েটা বুঝতে শিখেছে, নিজের টাইমিং। ইভেন এমনও হয় যে হয়তো মোবাইল মানে মোবাইল তখন অবভিয়াসলি দিতেই হয়, পড়াশোনার জন্যও দিতে হয়, মানে নিজের স্ক্রিন টাইম দেখে না আজকে আমার মানে এতটা ফোন ঘাটা উচিত হয়নি বলে ফোন সরিয়ে রেখে পড়তে বসে গেল। মানে এই যে বয়সটা ওর এখন হয়ে গেছে, আদারওয়াইজ তখন ওইটা আমার কাছে একটা টার্নিং পয়েন্ট ছিল। আমি সমস্ত কিছু আমার এই সমস্ত বন্ধ করে, যে না আমার লাইফে একটা বড় টার্নিং যেভাবে অর্পিতা ওকে গাইডটা দিয়েছে নিজের স্বপ্নটাকে সরিয়ে শুধু রেখে, আমি কার একা নই, আমার Husband হাজবেন্ড, ও। আমার হাজবেন্ড মানে আমরা যখন যা আবদার করেছি, ছাদে পুরো সেট আপ বানিয়ে, পুরো তাতে এসি বসিয়ে, তাতে মানে মানে কি বলবো মানে এই
ইনডোর গেমস এর মতো একটা প্লেস করে আমার দিয়েছি ছাদে আমি। যে সেটআপ করা আছে না, সেটা কোনো অংশে কোনো ক্লাবের থেকে কম নয়, বরং বেটার। মানে একটা ক্লাবে, টেবিল টেনিস ক্লাবে গেলে যে মানে ফ্যাসিলিটিটা পাওয়া যাবে বা যে অ্যাম্বিয়েন্সটা বা যে মানে ইকুইপমেন্টস গুলো পাওয়া যাবে, মানে তার থেকে বেটার মানে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো। বাড়িতে সেটআপটা হয়ে যাওয়াতে কি হয়েছে, যাতায়াতে অনেকটা টাইম, যাতায়াতের টাইম বেঁচে যায়, Practice প্লাস করতে হচ্ছে পারছে। প্র্যাকটিসটা যাতে অফ না হয়। মানে এই যে কোনো খেলায় না প্র্যাকটিস ডেইলি, সকাল বিকেল। আমি একটা প্লেয়ার মানে ছোটবেলা থেকেই কোনো অ্যাচিভমেন্ট পাক বা না পাক, সাকসেস পাক বা না পাক, মানে মোটিভেটেড থাকুক বা না থাকুক, স্পোর্টস এর একটা নিয়ম কি, যেরকম অঙ্ক, অঙ্ক তুমি যত প্র্যাকটিস করবে তত বেটার হবে। যে কোনো স্পোর্টস জিনিস, স্পোর্টস ফিল্ডেও তাই, sports যত বা- প্র্যাকটিস করবে তো মানে হ্যাঁ, প্র্যাকটিস যেকোনো তোমার জিনিস। হ্যাঁ। এবং এটাতে পারফেকশন না, মানে কি বলতো, মানে মানে অনেকটা একটা মানে এই ফিল্ডে না একটা মানুষ অনেকটা পিছিয়ে যায়। দিদি, তোমাকে একটা প্রশ্ন করি যে তুমি তো একজন আজকের দিনে দাঁড়িয়ে একজন স্বাবলম্বী মহিলা, তো তুমি বলতে পারো, হ্যাঁ আমি বলবো, আমি নিজে বলবো আধা স্বাবলম্বী, কেননা আমি মানে অবভিয়াসলি ডিপেন্ডেন্ট অন মাই হাজবেন্ড, কিন্তু হ্যাঁ আবার মানে সবকিছুর জন্য ডিপেন্ডেন্ট নই। তুমি আজকের দিনে দাঁড়িয়ে মহিলাদেরকে কি অ্যাডভাইস বা কি সাজেশন দিতে চাও, বা কিছু পজিটিভ কথা যেটা তাদেরকে মোটিভেট করবে? হ্যাঁ, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। এবার আমি আগে মানে মানে জিনিসটা আগে একটা ক্ল্যারিফাই করি। মহিলাদের মানে তুমি কোন এজ লেভেল, একটা এজ স্প্যান বলো আমাকে। দেখো, একটা এজ অবধি, যেমন একটা, আমি ছেলেদের কথায় যাচ্ছি না, আমি শুধুমাত্র মেয়েদের কথায় যাচ্ছি। একটা এজ অবধি, ধরো স্কুল লাইফ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে কলেজ লাইফ, মানে নর্মাল সাধারণত এই অবধি চলে, গ্রাজুয়েশন। আমি প্রত্যেকটা এজ ক্যাটাগরির জন্য বলছি। যারা এখনো পড়াশোনার মধ্যে আছো, মানে আমি ডিরেক্টলি তাকিয়ে বলছি, যারা এখনো পড়াশোনার মধ্যে আছো, স্কুল, কলেজ, কোনো প্রফেশনাল কোর্স যাই হোক না কেন, মানে যেখানে এখনো তোমাদের কাছে সুযোগ আছে নিজের জীবনে নিজে মানে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, যে তোমার স্কিল বা কেরিয়ার মানে এস্টাবলিশ করার, চুজ করার, এস্টাবলিশ করার, যাদের কাছে এখনো সময় আছে, সুযোগ আছে, তাদেরকে বলবো যে জীবনে মানে মানে এইটার থেকে ইম্পর্টেন্ট কোনো মেয়ের জীবনে আর কোনো কিচ্ছু নেই। এটা শুনতে খুব খারাপ লাগবে, মানে অনেকেই মনে করবেন হয়তো মানে এটা খুব নেগেটিভ জিনিস বলছি আমি, কিন্তু না, ট্রাস্ট মি। মানে আমার আজকে আমার দাঁড়িয়ে আমার আমার নিজের 40 বছর বয়স, আমি মানে 15 বছরের উপর হয়ে গেল আমি সংসার করছি। আমার ছেলে হি উইল টার্ন 14 দিস এপ্রিল। মানে আমি নিজেকে কোথাও দাঁড়িয়ে আমি রিগ্রেট করি যে আমি কোনোদিনই অ্যাম্বিশাস ছিলাম না। পড়াশোনা আমি ভালো ছিলাম, রেজাল্টও ভালো করেছি, কিন্তু আমি অ্যাম্বিশাস ছিলাম না। আমি মনে করতাম যে আমি হাউসওয়াইফ হবো, আমি হোমমেকার হবো, আমি ফ্যামিলি নিয়ে হ্যাপিলি থাকবো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করি যে করো, সবকিছু করা যায়। এমন নয় যে চাকরি করলে শুধু চাকরি বা বিজনেস করলে শুধু বিজনেস, ফ্যামিলি করা মানে ফ্যামিলি মানে সামলানো যায় না, এটা একদম মিথ্যা কথা, ভুল কথা। কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মেয়ের, এবং আজকে যারা এখন পড়াশোনা করছো তারা আগামী দিনে গিয়ে যখন মানে আরো কয়েক বছর গিয়ে তখন যখন তোমরা যে পরিস্থিতি মানে ফেস করবে, তখন আরো মনে হবে যে সবচেয়ে আগে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের চাকরি, নিজের পায়ে দাঁড়ানো, নিজের চাকরি হোক বা বিজনেস হোক, নিজের পায়ে দাঁড়ানো, নিজেকে ফাইন্যান্সিয়ালি স্টেবল এস্টাবলিশ করা সবচেয়ে আগে দরকার। কেন মানে এটা আমি যদি মানে একটা খুব ছলে বলি, যে একটা যে কোনো মানুষ, সে তোমার বয়ফ্রেন্ড হোক, সে তোমার হাজবেন্ড হোক, সে তোমার শ্বশুর বাড়ির লোক হোক, সে তোমার ইভেন বাপের বাড়ির লোক হোক, নিজের বাবা হোক, দাদা হোক, ভাই হোক, মা হোক, যে কেউ তোমার সাথে মিসবিহেভ করতে পারে। ইওর ওন মানি উইল নট মিসবিহেভ উইথ ইউ। সবচেয়ে বড় কথা, মানে তোমার নিজের টাকা তোমাকে কোনোদিন ডিসরেসপেক্ট করবে না, তোমাকে কোনোদিন তোমার সঙ্গে মিসবিহেভ করবে না, তোমাকে কোনোদিন কথা শোনাবে না। যতদিন তোমার হাতে নিজের টাকা রয়েছে, ইউ আর দ্য মোস্ট কনফিডেন্ট পারসন ইন দিস হোল ওয়ার্ল্ড। এটা হচ্ছে সবচেয়ে একটা খাঁটি কথা। এবং মানে এরপরে আমি আসি যারা কিনা হয়তো ঠিক আছে ওই সময়টা পেরিয়ে এসেছো, এখন সবে সংসারে ঢুকেছো, তাদেরকেও বলবো যে যারা ছোট বেবি আছে বা কিছু,
তাদেরকেও বলবো যে নিজের জন্য টাইম বের করে কিছু একটা শেখো। বাড়িতে বসেও আজকাল অনেক কিছু অনলাইনে বলো বা বলো, মানে অনেক কিছু, অনেক সুবিধা মানে হয়ে কোর্স গেছে করতে হবে একদম। তার কোনো মানে নেই, নিজের ইন্টারেস্ট এখন- অনুযায়ী। এমন নয় যে সেটা তোমার কাছে একটা বার্ডেন হবে, নিজের ইন্টারেস্ট অনুযায়ী। যেমন যার রান্নার শেখার ইচ্ছে, রান্না ভালো লাগে, বা কারোর হয়তো সেলাই, হাতের সেলাই ভালো লাগে, কারোর হয়তো পেন্টিং ভালো লাগে। ছোটবেলা থেকে কিছু না কিছু তো মানুষের শখ থাকে। কোনোদিন কোনো মানুষকে ভগবান মানে উইদাউট আ স্পেশাল ট্যালেন্ট দিয়ে পাঠাননি। এটা ভীষণ সত্যি কথা, মানে কিছু না কিছু কারোর হয়তো আলপনা আঁকতেই ভালো লাগে। তো সেখানে নিজের জন্য একটু টাইম বের করে একটু ছোট্ট একটা হয়তো মানে অল্প কিছু জিনিস দিয়ে হলো নিজের বাড়িতে শেখো, সেটা হচ্ছে বিকজ স্কিল ডেভেলপমেন্ট। আজকে যাদের বাচ্চা ছোট আছে, সংসারে বেশি সময় দিতে লাগছে, বাচ্চাকে বেশি সময় দিতে লাগছে, একটা সময় বাচ্চা বড় হয়ে যাওয়ার পর এইটা যদি নিজেরা চালাতে থাকো, একটা সময় বাচ্চারা যখন বড় হয়ে যাবে, নিজে, আমার যেটা এখন হয়েছে, আমার ছেলে বড় হয়ে গেছে, তার একটা নিজের জগৎ হয়ে গেছে, নিজের বন্ধু বান্ধব হয়ে গেছে। একটা মানে হোম মেকার মায়ের পক্ষে না সেই পরিস্থিতিতে যদি তার লাইফটা যদি খালি হয়ে যায় হঠাৎ করে, তার কাছে সেটা অ্যাকসেপ্ট করাটাও খুব মুশকিল হয়ে যায়। তো সেই জন্য নিজের হবি বা নিজের স্কিল ডেভেলপ করতে থাকো। এটা পরবর্তীকালে তোমাকে কোনো না কোনো ভাবে ঠিক ইট উইল পে ব্যাক। আচ্ছা, যা এবার বলবো যারা কিনা মানে যেমন হয়তো আমার পরিস্থিতি বা আমার বয়সী, আমার এখন 40 বছর মানে বয়স। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, মানে এবার এখন হাত ফাঁকা। হাত ফাঁকা। এবার যার পক্ষে যেটুকুনি যেভাবে হোক সম্ভব হচ্ছে, নিজের জীবনটাকে বাঁচো বা বাঁচুন। মানে সেটাতে আপনাকে মানে কি বলবো, মানে সামহাউ সেটা বাড়িতে থেকে হোক, বাড়ি থেকে বেরিয়ে হোক, যেভাবে যার যেটা মনে হচ্ছে। এখন যেমন আমরা দেখি, মানে আমি যে কোনো শপিং মলে, ফুড কোর্টে গেলেই দেখি মানে মানে স্কুলের ব্যাচের রিউনিয়ন, বা হয়তো ছেলে মেয়েরই মানে বন্ধুর গার্জেন, মানে হয়তো টিউশনেরই সব গার্জেন, তাদের একটা রিউনিয়ন, তারা দুপুরবেলা হয়তো একটা মানে সংসার সমস্ত কিছু গুছিয়ে রেখে এসে, মানে তাদের ওই যে, মানে আমি না অবজার্ভ করি তাদের হাসিগুলো বা তাদের যে এক্সপ্রেশন গুলো না ভীষণ মানে মন থেকে মন আসে, থেকে মন আসে। খোলা একটা মানে ব্যাপার। ভীষণ খোলা হাসি। আনঅল্টার্ড যেটাকে বলে। তো আমি না ভাবি যে এই টাইমটাও তাদেরকে কতটা মানে দিচ্ছে, মানে আনন্দ দিচ্ছে, যে মানে এই ইয়েটাও, বা একটা মুভি প্ল্যান, গার্জেনরা মিলে একটা মুভি প্ল্যান করলো, যেখানে ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, তারা তাদের লাইফ নিয়ে ব্যস্ত, মায়েরা নিজেদের টাইমটা কাটাচ্ছে। তো এটাই বলো মানে এবার অবভিয়াসলি মানে যার কাছে যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, একটা মানে আমরা যেরকম ক্লাউড কিচেনটা খুব দেখেছিলাম, মানে এটা কেন, মানে এটা বাড়িতে বসেও মানে মেয়েরা যে নিজেকে স্বাবলম্বী হওয়ার বা করার, বা এই যে কত কুকিং এর ইউটিউব চ্যানেল দেখি। আর আজকাল না ইউটিউবটা এমন একটা জায়গা হয়ে গেছে যেখানে চাইলে সবাই সব নিজের ট্যালেন্টটাও যেমন দেখাতে পারে, তেমনি অনেক কিছু শিখতে পারে। মানে যে সবকিছুর জন্য টাকা মানে Invest খরচা করতে করতে হবে। হবে বা তাছাড়া শেখা যাবে না। ইউটিউবে এরকম প্রচুর জিনিস আছে যেটা ঘরে বসে মানুষ শুধু নেটের রিচার্জটুকু করে ঘরে বসে শিখতে পারে, এবং সেটা দিয়ে কিছু কাজে তোমার লাগাতে অনেক পারে। সুবিধা এসে গেছে, যেটা আমরা যখন ছোট ছিলাম না, সেই তখন সুবিধাগুলো ছিল না, কিন্তু ছিল ছিল না। না। এখন চাইলে ইচ্ছে থাকলে উপায় আছে। আমরা ছোটবেলায় একটা মনে আছে রচনা সব প্রত্যেক বছর পড়তাম, সায়েন্স ব্লেসিং নাকি হ্যাঁ। বিজ্ঞান। তো বিজ্ঞানকে যদি আমরা মানে ব্লেসিং হিসেবে নিই, তাহলে ইউ ক্যানট ইমাজিন হাউ মাচ অ্যান্ড হাউ মেনি ওয়ান্ডার ইট ক্যান মানে ইট ইজ পসিবল। মানে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, রাইট? মনে পড়বে। হ্যাঁ, এরকমের ইয়ে ছিল বিজ্ঞান। আমরা এই রচনাটা প্রত্যেক বছর পড়তাম। তো বিজ্ঞানকে যদি আমরা আশীর্বাদ হিসেবে নিই না, মানুষ অনেক কিছু করতে পারে। একদম তাই। একদমই তাই। আজকে অর্পিতা দিকে আমাদের এখানে পেয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম তবে আড্ডার হ্যাঁ, ছলে। একটা জিনিস আছে যে আমাদের যে খেলাটা, ওটা থেকে একটা চিট তুলে তোমাকে এখানে সেটা নিয়ে আমি কিছু- এটা আসছিলাম যে আচ্ছা। তোমার জন্য একটা খেলা আছে, এখানে কতগুলো চিট আছে, সেই চিট থেকে তোমাকে যে কোনো একটা চিট তুলতে হবে এবং সেখানে একটা শব্দ লেখা আছে। হুম। সেই শব্দ দিয়ে তোমাকে তোমার পছন্দের গান করতে পারো, কবিতা কবিতা বলতে বলতে পারো, পারো, বা সেই সম্পর্কে কিছু কিছু বলতে কথা পারো। বলতে পারো। রেডি? সখী মানে বন্ধু। সখী। তোমার কাছে বন্ধু মানেটা কি? তো আমি গান বন্ধুত্ব করব। মানে কি? করো, আচ্ছা, ঠিক আছে। একদম। তুমি সেটাও করতে পারো। এবং কোইন্সিডেন্টলি এই গানটা আমি নিজের মানে নিজের মনে যখন কোনো কিছু কাজ করতে করতে গুনগুন করি, এই গানটা আমি খুবই গাই। তো সেটা দিয়েই মানে ওয়ার্ডটা যে এসছে সেটা আমি খুব সারপ্রাইজড। সখী তো এটা? হ্যাঁ, সখী। দাঁড়াও। দেখো, আমরাও তোমার মনের কথা জানি। আরে হ্যাঁ, এটা ভীষণ আড্ডাটা কিন্তু অনেক কিছু অনেক জানে। কিছুই আমি রান্নাঘরে রান্না করতে করতেও মনে করো এই গানটা খুব গাই। মানে আমি শুরু করি মাঝখান থেকে,
হঠাৎ করে মনে পড়লো আরে ওই গানটা তো সখী দিয়ে শুরু হয়। ঠিক আছে, মাঝখান থেকেই শুরু করতে পারো, ধরে নাও এটা তোমার রান্নাঘর। হ্যাঁ আমি মাঝখান থেকে শুরু মানে মানে because comfortably that তুমি way গান আমি- করো। হ্যাঁ দ্যাট ওয়ে আই এম মাচ মোর কমফোর্টেবল। হেল্প করবো হ্যাঁ আমি হঠাৎ করে রবীন্দ্রনাথ মানে ঠাকুরের হ্যাঁ অবভিয়াসলি প্রতিদিন যদি কাঁদিবি কেবল হ্যাঁ একদিন নয় হাসিবি তোরা। এবার তুমি কর। একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনা সে কি কেবলই চোখের জল সে কি কেবলই দুঃখের সংসার লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ আমার চোখেতে সকলি প্রবল সকলি নবীন সকলি বিমল সুনীল আকাশ শ্যামল কানন বিষাদ জোছনা কুসুম কোমল সকলি আমার মতো তারা কেবলই হাসে কেবলই গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানি বেদন না জানি রোদন না জানি মাদের যাতনা যত। থ্যাংক ইউ। আমি বলতে জিজ্ঞেস করতে চাইছি কি তোমরা কি গেস্ট রিপিট করো? অবভিয়াসলি আমি এছাড়া আমি আর কিছু বলতে চাইছি না, তার কারণ আমি অনেকদিন পর না মানে এই যে মানে আমি একটু মানে কি বলতো খুব ফ্লোতে মানে এক নিঃশ্বাসে ফ্লোতে কথা বলতে শুরু করলে থামতে পারি না, তো মানে ওই জন্য আমি চট করে সবার জায়গায় সব সময় না মানে মনে বলবো না থাক বাবা ইস কি ভাববে বোকা বোকা কথাটা বললো না না থাক এটা বলবো না থাক এই যে চিন্তা করি না এই যে এটা করতে হলো না আজকে আমি কি সুন্দর কত কিছু করলাম মানে আমি নিজের রিয়েলি ফিলিং সো ইমোশনটাও হ্যাপি। কোথাও বেরোলো। হ্যাঁ মানে আমি রিয়েলি ফিলিং হ্যাপি। না, তোমরা আজকে- গেস্ট রিপিট করলে আমি আসতে চাই একদম একদম তোমার জন্য এবং আবার এখানে তুমি আসবে। এবং এখানেই আসতে চাই মানে ধর এই স্পটে বসবো না অন্য কোনো স্পটে বসবো বাট এখানেই আবার আসতে চাই বিকজ আমি এখানে এসে আজকে ভীষণ happy। আজ প্রথমবার এলাম। না আসলে তোমাকে এখানে পেয়ে আমরাও ভীষণ আমরাও হ্যাপি, কারণ মানে তোমার কাছ থেকে না আমরা আমাদের অনেক অনেক কিছু জানা জানতে হলো। পারলাম, অনেক হ্যাঁ, অনেক অভিজ্ঞতা তুমি অভিজ্ঞতা শেয়ার আছে। করলে। ইভেন যে স্বাবলম্বী হওয়ার জন্য যে ক্যাটাগরি ওয়াইজ যেভাবে তুমি বললে সেটাতে বললে। অনেকে এবং অনেক ওই সুবিধা ট্রেকিং হলো। নিয়েও আমাদের অনেক কিছু অজানা জিনিস ছিল। যেগুলো আমরা জানতে পারলাম। আমরা আনকাট হ্যাঁ। আড্ডাতে আমরা কিন্তু অর্পিতাকে পেয়ে ভীষণ খুশি, এত সুন্দর সুন্দর টিপস দিয়ে গেল লাস্টে অর্পিতা। আমরা যেহেতু ভীষণ খুশি অর্পিতাকে পেয়ে, তো অর্পিতার জন্য আনকাট আড্ডার তরফ থেকে তো কিছু একটা থাকবে তাই না? ছোট এই যে ছোট কি gift। বাবু? ছোট দাও, দাও, কিছু, দাও। এটা আনকাট আড্ডার ও, তরফ wow! থেকে অর্পিতার জন্য। ও ওয়াও থ্যাংক ইউ। আচ্ছা, আর এখানে একটা ছোট্ট গিফট আছে যেটা আনকাটাটা তরফ থেকে অর্পিতা দির জন্য। আরে থ্যাংক ইউ সো মাচ। দেখেছেন এলে গিফটও পাওয়া যায়। তা তুমি কিছু সাজেস্ট করতে চাও বা আমাদের অডিয়েন্সকে মানে দর্শক যারা আছেন ওখানে? এখানে আসার জন্য কিছু বলতে চাও? হ্যাঁ প্রাণ খুলে যদি মন খুলে মানে একটা দিন অন্তত ওই যে গানটাই ছিল না প্রতিদিনই যদি কাঁদিবি কেবল একদিন তো হাসিব মোরা, তো সেটার জন্য অবভিয়াসলি মানে এরকম আড্ডা এবং তোমার সঙ্গে আজকে যে আমার প্রথম আলাপ হলো আমি সেটা মনেই হচ্ছে না, ওই গানটাই বলবো যে প্রতিদিন যদি হাসিবি কাঁদিবি কেবল একদিন। একদিন নয় হাসিবি তোরা। তার জন্য আনকাট আড্ডাতে আসতে হবে। আসতে হবে। আবারও বলছি, নিচে দেওয়া ফোন নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ, ক্যামেরার ওপাশে নয়, ক্যামেরার এপাশে চলে আসবেন আপনারা এবং আমাদের সাথে এই খোলা আকাশের নিচে নির্ভেজাল নিখাত চায়ের আড্ডা দেবেন। তাহলে আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের কোনো একটা দিন নতুন কোনো অতিথি শিল্পীর সাথে। শিল্পী, বারবার আমি শিল্পী বলছি, যেহেতু নিজেরা সেই নিজে- জায়গাতে আছে, সেই যে জায়গায় সবার এবং মধ্যে সবার মধ্যেই শিল্পী সত্তা আছে, তাই শিল্পী আমি বলাটা শিল্পী ভুল নয়। হিসেবে কাজ করিয়েছি। এই যে শাড়িটা দেখছো এটা কিন্তু আমার বানানো। তাহলে দেখুন এটা সবার এটা মধ্যে কিন্তু কিছু আছে, আর সেটা কিন্তু এখানে আসলেও জানা যায়। হ্যাঁ আপনারা- দিস ওয়াজ সেপারেট আমি এই দুটোকে মিক্স করে এবং এটা আমি ইনিশিয়ালি বানিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য। উনি অনেকবার পরেছেন শাড়িটা, মানে এটা ওনার এটা যেহেতু এটা ভীষণ কমফোর্টেবল মেটেরিয়াল ওনার ভীষণ এটা মানে 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 পরে উনি কমফোর্ট পেতেন বলে অনেকবার পরেছেন। এবার এখন উনি অবভিয়াসলি এখন আর শাড়ি একদমই পরেন না,
তো সেক্ষেত্রে এখন এটা আমার হয়ে গেছে। তো অবভিয়াসলি এটা এবং পড়ে ওই যে আসার বললাম সবার মধ্যেই শিল্পী, শিল্পী তাহলে আমি সত্তা একদমই লুকিয়ে থাকে। ভুল বলিনি। আবার দেখা হবে একজন অতিথি শিল্পীর সাথে এবং আমাদের এই আড্ডায়। তাহলে আজকের জন্য আড্ডা কিন্তু এখানেই থামবে না, আড্ডা চলছে, চলতে থাকবে। তার জন্য আপনাদেরকেও দরকার। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর অবশ্যই দেখে জানাবেন কেমন লাগছে। ভালো মন্দ যেমনই হোক জানান না আমাদেরকে, ক্ষতি তো নেই কোনো কিছু বলতে। জানান কেমন লাগলো আপনাদের। ভালো থাকবেন। আজকের মতো